আগের দিনের ক্লাসে আমরা মৌলিক অধিকার নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে দেখেছিলাম মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকারের কি কি বৈশিষ্ট্য এবং অন্যান্য সাধারণ অধিকারের থেকে মৌলিক অধিকারের কি পার্থক্য। এবং আমরা এটাও দেখেছিলাম যে আমাদের সংবিধান আমাদেরকে 6 ধরনের মৌলিক অধিকার দেয়। প্রথম হচ্ছে সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24 নম্বর ধারা, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 এবং 30 নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। আমরা বলেছিলাম যে আমাদের সংবিধানের পার্ট 3-তে এবং 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা দেখছি যে আমাদের সাম্যের অধিকার শুরু হচ্ছে 14 থেকে 18 নম্বর ধারায়। তাহলে কোন দুটো ধারা বাদ যাচ্ছে? 12 এবং 13 নম্বর ধারা। আমরা শিখে নেবো এই আমাদের সংবিধান 12 এবং 13 নম্বর ধারায় কি কি বলছে। আমাদের সংবিধানের পার্ট 3-র 12 নম্বর ধারা আমাদেরকে কিন্তু আলাদা করে কোনো অধিকার দিচ্ছে না, এটা একটা শব্দকে ব্যাখ্যা করছে। কি শব্দ না, সেটা হচ্ছে স্টেট বা রাষ্ট্র। আমরা মৌলিক অধিকার কাকে বলে যখন বলছি তখন বলছি মৌলিক অধিকার হচ্ছে এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট, বা আমরা বলছি যে রাষ্ট্র যদি আমার মৌলিক অধিকার ভঙ্গ করে তাহলে আমরা সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি। তাহলে যে শব্দটা বারবার আসছে মৌলিক অধিকার পড়তে গিয়ে সেটা হচ্ছে রাষ্ট্র। এখন এই রাষ্ট্র বা স্টেট বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা কিন্তু এই 12 নম্বর ধারা ব্যাখ্যা করে দিচ্ছে। 12 নম্বর ধারা বলছে যে কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগ এবং আইন বিভাগ, রাজ্য সরকারের শাসন বিভাগ এবং আইন বিভাগ, যে কোনো লোকাল অথরিটিস যেমন সেটা মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ড বা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট হতে পারে, এছাড়া আরো অন্যান্য অথরিটিস যেমন স্ট্যাটিউটারি বা নন স্ট্যাটিউটারি বডিজ, এগুলো সবই আমরা স্টেট হিসাবে গণ্য করব। এবার আমরা দেখে নেব যে পার্ট 3 13 নম্বর ধারা কি বলছে। 13 নম্বর ধারা একইভাবে আমাদেরকে আলাদা করে কোনো অধিকার দিচ্ছে না, এটাও একটা শব্দকে ব্যাখ্যা করছে, সেটা হচ্ছে ল। আমরা জানি রাষ্ট্রের 3টে অংশ, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আর্টিকেল 13 বলছে রাষ্ট্র এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না যেটা আমাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। এখানে এই যে আইন শব্দটা ব্যবহার করা হচ্ছে, এই আইন শব্দের বিস্তৃতিটা অনেক বড়। আইন বলতে আমরা এখানে কি বুঝি না, কেন্দ্রীয় আইনসভা বা রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত যে কোনো রকমের আইন হতে পারে, রাষ্ট্রপতি বা রাজ্যপাল কর্তৃক প্রণীত যে কোনো অর্ডিন্যান্স হতে পারে, এছাড়া যে কোনো বাই ল, অর্ডার, রুলস, রেগুলেশন, নোটিফিকেশন, এই সব কিছু কিন্তু আইনের আন্ডারে পড়ছে বা ল এর আন্ডারে পড়ছে। এবং আমাদের আর্টিকেল 13 বলছে রাষ্ট্র যদি এরকম কোনো আইন প্রণয়ন করে তাহলে 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে আনকনস্টিটিউশনাল বলে ঘোষণা করতে পারে। এই যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউর ক্ষমতা। যদিও আমাদের সংবিধানে জুডিশিয়াল রিভিউর শব্দটার উল্লেখ নেই, কিন্তু জুডিশিয়াল রিভিউর ভাবটা কিন্তু আমাদের সংবিধানের মধ্যে আছে। প্রথমে আমরা সাম্যের অধিকার নিয়ে আলোচনা করব। আমাদের সংবিধানে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। 14 নম্বর ধারা কি বলছে দেখিনি। 14 নম্বর ধারা বলছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। আমরা জানি সাম্য অনেক রকম হয়, রাজনৈতিক সাম্য, সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য এবং আইনগত সাম্য। 14 নম্বর ধারা স্পেসিফিক্যালি আইনগত সাম্য নিয়ে আলোচনা করছে। 14 নম্বর ধারা বলছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর দ্য ল অর ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এখানে একটা শব্দ খেয়াল করতে হবে, টু এনি পার্সন, যার অর্থ দাঁড়ায় এই 14 নম্বর ধারাটা ভারতবর্ষের নাগরিক হোক বা ভারতবর্ষের নাগরিক না হোক, এরকম সকলের জন্যই কিন্তু প্রযোজ্য। এবার আমরা আসবো ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল এটা হচ্ছে ব্রিটিশ অরিজিন। এখানে প্রধানত দুটো বিষয় বলা হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আইনের চোখে সমান। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে কারোর প্রতি কিন্তু কোন রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এখানে আরো বলা হচ্ছে নো পারসন ইজ অ্যাবভ দ্য ল, অর্থাৎ উঁচু নিচু, ধনী দরিদ্র, রাজা প্রজা যেই হোক না কেন কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। এবং কার সুপ্রিমেসি এনসিওর করা হচ্ছে? ল এর সুপ্রিমেসি। ল হচ্ছে সবার ওপরে। এবং এই যে ইকুয়ালিটি বিফোর ল, এই কনসেপ্টটাকে নেগেটিভ কনসেপ্ট বলা হয়। কেন নেগেটিভ কনসেপ্ট বলা হয়? তার কারণ হচ্ছে এটা রাষ্ট্রের ওপর কিছু বাধা নিষেধ আরোপ করছে। এবার আমরা দেখবো ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল যেমন ব্রিটিশ অরিজিন, ইকুয়াল প্রোটেকশন অফ ল হচ্ছে মার্কিন অরিজিন। এখানে কি বলা হচ্ছে? ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্টান্সেস, similar application of same laws to all persons similarly situated, আর the like should be treated alike without discrimination.
এখানে মূলত যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল মাস্ট বি ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড আনইকুয়াল নট টু বি ট্রিটেড ইকুয়ালি। অর্থাৎ যারা সমান পরিস্থিতিতে আছে তাদেরকে আমরা সমানভাবে ট্রিট করব, কিন্তু যারা সমান পরিস্থিতিতে নেই তাদের জন্য কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব বা তাদেরকে আমরা সমানভাবে ট্রিট করব না। এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। ধরা যাক কোনো একটা অপরাধ যেটা এ এবং বি দুজনেই করেছে। এখন আমি যদি বিচার করতে গিয়ে দেখতে পাই যে এ এবং বি দুজনেই অ্যাডাল্ট, অর্থাৎ তাদের দুজনেরই 18 বছরের বেশি বয়স, তাহলে কিন্তু তাদের জন্য আমি যে শাস্তিটা বরাদ্দ করব সেটা কিন্তু একই রকম হবে, কারণ তারা দুজনেই সেম সার্কামস্ট্যান্সেসে বা দুজনেই সেম পরিস্থিতিতে আছে। কিন্তু আমি যদি বিচার করতে গিয়ে দেখতে পাই এর বয়স 18 বছরের নিচে, অর্থাৎ সে অ্যাডাল্ট নয়, এবং বি 18 বছরের ঊর্ধ্বে বা অ্যাডাল্ট, তাহলে কিন্তু আমার শাস্তিটা দুজনের জন্য দুরকম হবে। এবং এটাকে আমরা কিন্তু কখনোই ডিসক্রিমিনেশন বলতে পারবো না। তার কারণ এখানে আমরা একটা রিজনেবল ক্লাসিফিকেশন করছি, যে যাতে আমি ঠিকভাবে ন্যায়টা দিতে পারি। সব ডিফারেন্ট ট্রিটমেন্টে কিন্তু ডিসক্রিমিনেশন হয় না, কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কখন অসম আচরণ করার প্রয়োজন হয়। এই ইকুয়াল প্রোটেকশন অফ লস এটা হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট। এবার আমরা দেখে নেব এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে। ইকুয়ালিটি বিফোর ল একটা নেগেটিভ কনসেপ্ট, এটা একটা পজিটিভ কনসেপ্ট। এটা ইন্ডিভিজুয়ালকে ফোকাস করে, এটা গ্রুপকে ফোকাস করে, এবং এটা মোর জেনারেল কনসেপ্ট আর এটা মোর স্পেসিফিক কনসেপ্ট। এবার বিচারের সময় কোনটা ব্যবহার করা হবে, ইকুয়ালিটি বিফোর ল না ইকুয়াল প্রোটেকশনস অফ ল, এটা কিন্তু সম্পূর্ণভাবে বিচার বিভাগের সিদ্ধান্ত। সেটা কেস টু কেস বিচার বিভাগ বা বিচারকরা ঠিক করেন যে কোনটা ব্যবহার করা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা 12, 13 এবং 14 এই তিনটে ধারা নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।